হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। পলিটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজের আজকে 4 নম্বর ক্লাস। গত ক্লাসে প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ক্লাসটা দেখে নিতে পারো। আজকের ক্লাসে আমাদের টপিক থাকবে সংবিধানের তফসিল অর্থাৎ শিডিউল অব দ্য কনস্টিটিউশন নিয়ে। ক্লাস শুরু করার আগে তোমাদের জেনে রাখা দরকার যে এই সিরিজের প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে কালেক্ট করা, তাই এই ক্লাসটা অ্যাটেন্টিভলি করার চেষ্টা করো। পারলে যেগুলো অজানা থাকবে সেগুলো নোট করে রেখো। আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানে কয়টি তফসিল আছে? হাউ মেনি শিডিউলস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো সঠিক উত্তর হবে অপশন বি, 12টা। এখানে একটা পয়েন্ট মনে রাখা দরকার যে সংবিধান যখন লাগু করা হয় অর্থাৎ 1950 সালের দিকে, তখন আমাদের সংবিধানে কয়টা তফসিল ছিল? তো তার উত্তর হবে 8টা। তারপর একটা একটা করে এইরকম 4টে শিডিউল অ্যাড হয়। তো সেগুলো পরবর্তী স্লাইডে আমরা দেখব। তার আগে শিডিউলগুলো একবার দেখা যাক এবং সেগুলো বিভিন্ন ট্রিক্স আকারে, সেটা বাংলা হোক বা ইংরাজি হোক, মনে রাখার চেষ্টা করব। তোমরা অনেকেই এটা নিশ্চয়ই জানো যে টিয়ার্স অফ ওল্ড পিএম শিডিউলগুলো এইভাবেই মনে রাখা হয়, কারণ ম্যাক্সিমাম ক্লাসে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। 1 থেকে এই যে 8 পর্যন্ত আছে, এটা ছিল 1950 সালের কেস। এরপর দেখো 9, 10, 11, 12 এই 4টে পরপর অ্যাড হয়। সালগুলো এখানে দেখে নিতে পারো যে 9 নম্বর শিডিউলটা কত সালে অ্যাড হয়? 1951 সাল। 10 নম্বরটা হয়েছে 1985। এরপর 11 আর 12 হয়েছিল 1992 সালে। কততম সংশোধনী এটাও পরে। 9 নম্বর তফসিলটা হয়েছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধনী আইন। 10 নম্বর তফসিল বা শিডিউল হয়েছিল 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধনী আইন। 11 নম্বর হয়েছিল 73, 12 নম্বর হয়েছিল 74 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সংবিধানের সংশোধনী নিয়ে আলাদা একটা ক্লাস করাবো, সেখানে এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। আজকের ক্লাসে শিডিউলটা একটু ভালোভাবে লক্ষ্য করা যাক। ফার্স্ট শিডিউলটা দেখো, টি আছে, টি মানে টেরিটরিজ অ্যান্ড স্টেটস। এরপরে দেখো ই আছে, ই মানে হচ্ছে এমোলিউমেন্টস বা স্যালারি। এরপরে দেখো এ মানে হচ্ছে অ্যাফার্মেশন বা ওথ অর্থাৎ শপথ। এরপর 4 নম্বরটা দেখো, সেটা হচ্ছে রাজ্যসভার মেম্বারদের যে সিট অ্যালোকেশন সেটা। 5 নম্বরে দেখো এস মানে হচ্ছে শিডিউল এরিয়া। 6 নম্বর হচ্ছে ও অর্থাৎ আদার ট্রাইবাল এরিয়া। এগুলো একটু পরে বিস্তারিত জানবো। 7 নম্বরে কি আছে? এফ মানে হচ্ছে ফেডারেল লিস্ট। 8 নম্বরে ও মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 9 নম্বরে দেখো ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার আইন। 10 নম্বরে ডিফেকশন। 11 নম্বরে পি মানে পঞ্চায়েত। আর 12 মানে এম মানে মিউনিসিপ্যালিটি। এখানে বাংলা আর ইংরাজি গুলিয়ে ফেলবে না, কারণ মিউনিসিপ্যালিটি মানে কি? পৌরসভা। তো পৌরসভার পি আর এই পি গুলিয়ে ফেলবে না। এই পি মানে হচ্ছে পঞ্চায়েত আর এম মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি। এই পর্যন্ত ক্লিয়ার। এবার বাংলাগুলো একটু লক্ষ্য করব। প্রথমে দেখো স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ, তাদের নাম আছে। এরপর কি আছে দেখো স্যালারি। স্যালারি মানে হচ্ছে মাইনে। তো নামের এই ম থেকে মাইনে কথাটা মনে রাখবে। এরপর 3 নম্বর কি আছে? ওথ বা শপথ। তাহলে কি দেখলে? প্রথম তফসিলে আছে নাম। নাম মানে কার নাম? বিভিন্ন স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ। তারপর আছে মাইনে। কার মাইনে? এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মানে ভ্যারিয়াস যে অফিসিয়াল পদগুলো আছে প্রত্যেকের মাইনের কথা এই 2 নম্বর শিডিউলে লেখা আছে। এরপর আছে 3 নম্বরে শপথ। কিভাবে মনে রাখবে? শপথ। শপথ হলো, তার মানে যখনই প্রশ্নে দেখবে যে শপথ কথাটা আছে, তো শয়ের জন্য একটা, পয়ের জন্য একটা, থয়ের জন্য একটা। কটা হলো? 3টে মানে কত নম্বর শিডিউল? 3 নম্বর শিডিউল। এইভাবে মনে রাখবে। 4 নম্বরে দেখো আর মানে রাজ্যসভার সিট। 5 নম্বরে কি আছে? শিডিউল এরিয়া যেগুলো আছে সেগুলোর সম্পর্কে। 6 নম্বরে দেখো আদার ট্রাইবাল এরিয়াস। তো আদার ট্রাইবাল বলতে এখানে 4টে স্টেটের নাম মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে মেঘালয়, তারপরে কি আছে? মিজোরাম। এরপরে কি আছে? আসাম। মেঘারাম আম এনেছে কটা? 3টে মানে ত্রিপুরা। এই 4টে রাজ্যের নাম মনে রাখা জরুরি, কারণ সেন্ট্রাল লেভেলের এক্সামে অনেক সময় আসতে দেখা যায়, একটু পরেই আমরা দেখতে পাবো। এরপরে দেখো 8 নম্বরে আছে ও অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 9 নম্বরে আছে এল অর্থাৎ ল্যান্ড রিফর্ম। ল্যান্ড রিফর্ম মানে ভূমি সংস্কার আইন। ডি ফর ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন।
পি মানে পঞ্চায়েত, এম মানে মিউনিসিপ্যালিটিস বা পৌরসভা। তাহলে একবার এই উপর থেকে দেখে নাও, পি মানে কি হচ্ছে পঞ্চায়েত, এম মানে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, ডি মানে ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন, এল মানে ল্যান্ড রিফর্ম বা ভূমি সংস্কার আইন, ও মানে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা ভাষা সম্পর্কে বলা আছে, এফ মানে ফেডারাল লিস্ট। গত ক্লাসটা যদি ভালোভাবে দেখে থাকো ওখানে 3 ধরনের লিস্টের কথা বলা হয়েছিল, একটা ইউনিয়ন, একটা স্টেট আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। তারপর এই ও মানে কি হচ্ছে আদার্স যে ট্রাইবাল এরিয়া আছে সেগুলো সম্পর্কে, এখানে দেখতে পারো 4টে স্টেট সম্পর্কে বলা হয়েছে। এস মানে শিডিউল এরিয়া, আর মানে রাজ্যসভা। আর প্রথম 3টা ইংরেজি যদি মনে না থাকে বাংলা মনে রাখবে। প্রথমে কি বলেছিলাম, নাম, তারপর ম দিয়ে মাইনে বা স্যালারি, আর এ মানে শপথ, এইভাবে মনে রাখবে শপথ বা ওথ। এরপর আমরা বিভিন্ন পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, সংবিধানের কোন তফসিলে ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের নাম উল্লেখ আছে? দ্য নেম অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া আর মেনশন ইন হুইচ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। তাহলে নাম বলেছে, নাম মানে কি, একদম প্রথম শিডিউলটা অ্যান্সার হবে। পরের প্রশ্ন, দ্য সেকেন্ড শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ। প্রথমটা কি ছিল, নাম, পরেরটা ম দিয়ে কি ছিল, মাইনে। এবার দেখো মাইনে কোথায় আছে, অপশন বি হবে সঠিক উত্তর। স্যালারি অফ প্রেসিডেন্ট, গভর্নর, চিফ জাস্টিস, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজ। নেক্সট, নিচের কোনটি ভারতীয় সংবিধানের দ্বিতীয় তফসিল? একটু আগেই করা হলো। ভারতের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রীর শপথ নিম্নলিখিত কোন তফসিলের মধ্যে রয়েছে? শপথের ইংরেজি কি, ওথ। আমি বাংলাটা কিভাবে মনে রাখতে বলেছিলাম, শপথ। কটা আছে, 3টে, মানে 3 নম্বর শিডিউলটা হবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং শিডিউল কন্টেন্স স্পেশাল প্রভিশনস ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস? 4টে নর্থ ইস্ট যে স্টেট আছে এখানে দেখো, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। কি বলেছিলাম, মেঘা, এখানে রাম, কি এনেছে, আম। কটা, 3টে, এভাবে মনে রাখতে পারো। বা আশা, মেঘা, রাম কজন আছে, 3জন, এইভাবে মনে রাখতে পারো, যে যেভাবে সুবিধা মনে রাখা নিয়ে দরকার। তাহলে ট্রাইবাল এরিয়া এর উত্তর কি হবে, শিডিউলটা ভালোভাবে মনে করো। এই ও মানে কি ছিল, আদার ট্রাইবাল এরিয়াস। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি 6। বা তোমরা এইভাবে মনে রাখতে পারো, ট্রাইবাল যদি ওয়ার্ডটা দেখো, TRIBAL, কটা লেটার হচ্ছে দেখো, 1 2 3 4 5 6। তাহলে সঠিক উত্তর হবে 6 নম্বর শিডিউলটা। কোন রাজ্যটি ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তফসিল দ্বারা পরিচালিত নয়? ভালোভাবে প্রশ্নটা দেখো, নয়। 4টে অপশন দেখো, ত্রিপুরা, আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশ হবে না, নাগাল্যান্ড থাকলে সেটাও হতো না। কি ছিল, রাম ছিল, মেঘা ছিল, আম ছিল আর 3টে ছিল। এই প্রশ্নটা দেখো RRB NTPC 2021-এরই প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 7th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ। তাহলে 7 নম্বর তফসিলটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ট্রিক্সটা মনে করো, এগুলো তো 5টা আছে, ও মানে 6 আর এফ মানে হচ্ছে 7। এফ মানে কি ছিল, ফেডারেল লিস্ট। ফেডারেল বানানটা দেখো, FEDERAL। কতগুলো লেটার হচ্ছে, 1 2 3 4 5 6 7। টোটাল দেখো 7টা লেটার হচ্ছে, মানে উত্তর হবে 7 নম্বর তফসিল। তো ফেডারেল লিস্ট মানে এখানে কি, 4টে অপশন দেখো, সঠিক উত্তর হবে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। কেন্দ্র এবং রাজ্যের যে পাওয়ারের ডিস্ট্রিবিউশনটা, এটাই 7 নম্বর তফসিলে বলা আছে। এই ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছিল, এটা কি তোমাদের মনে আছে? তোমরা যদি পলিটির এই চ্যাপ্টার ওয়াইজ MCQ সিরিজের 2 নম্বর ক্লাসটা দেখে থাকো, ওখানে খুব সুন্দরভাবে বলা হয়েছিল যে কোন কোন ফিচার্সগুলো কোন কোন দেশ থেকে আমরা বড় করেছি। তার মধ্যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতার বন্টন, এই ধারণাটা নেওয়া ছিল কানাডা থেকে। যদি মনে না থাকে ক্লাসটা আরেকবার দেখে নিও এবং তার সঙ্গে নোট করে রেখো। এখানে একটু ছোট করে বুঝে নাও যে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কিরকম হয়। কিছু পাওয়ার থাকে যেগুলো শুধুমাত্র স্টেটের হাতে, কিছু পাওয়ার থাকে যেগুলো শুধুমাত্র কেন্দ্র বা ইউনিয়নের হাতে, এবং আর কিছু সাবজেক্ট থাকে যেগুলোর বিষয়ে স্টেট বা কেন্দ্র দুজনেই হস্তক্ষেপ করতে পারে। এই সংখ্যাগুলো অনেক সময় পরীক্ষায় আসতে পারে। কেন্দ্রের ক্ষেত্রে বর্তমানে কতগুলো সাবজেক্ট আছে, 100টা। স্টেটের ক্ষেত্রে কত আছে, 61।
আর এদের যে যৌথ তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্টে আছে 52টা। তো যখন সংবিধান লাগু করা হয় তখন কতগুলো ছিল? 57টা কেন্দ্রের হাতে নষ্ট ছিল, তো যেটা এখন বর্তমানে 100টি হয়েছে। স্টেটের হাতে আগে কত ছিল? 63টা, যেটা কমে হয়েছে 61। আর এদের যৌথ তালিকায় 47টা ছিল, যেটা 5 বেড়ে 52 হয়েছে। তো এখানে কি হয়েছে, কিছু সাবজেক্ট ছিল যেগুলো স্টেটের আন্ডারে ছিল, তো সেগুলো কি হয়েছে পরবর্তীকালে যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্টে জায়গা পেয়েছে। যাদের কিউরিওসিটি আছে তারা জেনে নাও যে 42 নম্বর যে অ্যামেন্ডমেন্ট একটা হয়েছিল, গত ক্লাসে বলেছিলাম 1976 সাল। আর ওই সংশোধনে কি বলা হয়েছে যে এডুকেশন, ফরেস্ট, বন্যপ্রাণীর প্রোটেকশন বা সংরক্ষণ এগুলো কোথায় যাবে না কনকারেন্ট লিস্ট। অর্থাৎ এটা শুধু স্টেটের ভাগ না, এখানে কেন্দ্র চাইলেও হস্তক্ষেপ করতে পারে। পরের প্রশ্ন দেখো, আন্ডার হুইচ লিস্ট ইজ এডুকেশন প্লেসড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে এডুকেশন বা শিক্ষাটা কোন লিস্টে আছে? একটু আগেই দেখলাম এটা হবে কনকারেন্ট লিস্ট। একটা সময় স্টেট লিস্টে ছিল, 1976 সালের পর থেকে এটা যৌথ তালিকায় অন্তর্ভুক্ত। লিস্টগুলো এখানে দেখে নিতে পারো, সবগুলো করার প্রয়োজন নেই, কিছু ইম্পর্টেন্ট আছে যেগুলো করে রাখতে হবে। যেমন দেখো ডিফেন্স বা প্রতিরক্ষা, ব্যাংকিং, রেলওয়ে, এয়ারওয়ে, পোর্ট বা বন্দর, এগুলো সব কোথায় না ইউনিয়ন লিস্টের আন্ডারে। স্টেট লিস্ট, রাজ্য সরকারের হাতে কি আছে? এগ্রিকালচার, পুলিশটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এরপর দেখো এখানে হেলথ মানে হসপিটালের দায়িত্বটা সেটা স্টেট লিস্টের আন্ডারে পড়ছে, এভাবে দেখে নিতে পারো। আর কনকারেন্ট লিস্টে কি পড়ছে দেখো, এডুকেশন, তার সঙ্গে ফরেস্টটা মনে রাখবে, ম্যারেজ বা ডিভোর্স এই দুটো মনে রাখতে হবে। মনে করো তোমার বিয়ের পর কোনো সমস্যা হয়েছে, তো সেখানে দেখা যাবে স্টেট সরকার হয়তো কিছু পারছে না বা পেন্ডিং করে রাখছে, তখন সেখানে সেন্ট্রাল সরকার অর্থাৎ কেন্দ্র সরকার চাইলে কিন্তু নাক গলাতে পারে। তো এইভাবে মনে রাখবে আর সাবধান হয়ে থাকবে। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কোন তফসিলের অধীনে সরকারি ভাষার তালিকা? সরকারি ভাষা মানে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ট্রিকটা দেখো, এই ও মানে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এল এর সাথে গুলিয়ে ফেলো না, এই এল মানে হচ্ছে ল্যান্ড রিফর্ম। তাহলে এখানে 5, এখানে 2, 7 চলে গেল, বাকি কি থাকছে? এটা হচ্ছে 8 নম্বর। ল্যাঙ্গুয়েজ বানানটা দেখো, LANGUAGE, কতগুলো লেটার হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা লেটার মানে মনে রাখবে এটা 8 নম্বর তফসিল বা শিডিউলের অন্তর্গত। এখানে আরো কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন বর্তমানে আমাদের তফসিলে কতগুলো ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে? তো সঠিক উত্তর হবে 22টা। সংবিধান যখন লাগু করা হয় তখন কতগুলো ছিল না 14টা। তারপর দেখো ধাপে ধাপে প্রথমে 1টা, তারপর 3টে, তারপর 4টে যোগ হয়। তো এই একটাটা কি? এখানেই লেখা আছে সিন্ধি, কত সালে? 1967 সাল। কত নম্বর সংশোধন? 21 নম্বর। এরপর এই যে 3টে ছিল, এই 3টে কি কি? এখানে দেখো কোঙ্কনি, মণিপুরি আর নেপালি। কত সাল? 1992। কত নম্বর সংশোধন বা অ্যামেন্ডমেন্ট? 71 নম্বর। এরপর এই যে 4টে ভাষা অ্যাড হয়েছে, এইগুলো কি কি? বোরো, ডোগরি, মৈথিলি আর হচ্ছে সাঁওতালি। কত সাল? 2003। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 92। যারা WBCS দিচ্ছ বা রেলের জন্য প্রস্তুতি নিচ্ছ বা মিসলেনিয়াসের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট। এই অ্যামেন্ডমেন্টগুলো যদি মনে না থাকে, এখানে একটা ছোট ট্রিক মনে রাখতে পারো। প্রথমে সিন্ধি অ্যাড হয়েছিল 21 নম্বর অ্যামেন্ডমেন্ট, তারপরে যে 3টে ভাষা অ্যাড হয়েছিল সেটা 71 নম্বর, এই দুটো যোগ করলে কত হয়? 92। 92তম অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল? এই 4টে ভাষা যোগ হয়েছে। তাহলে লাস্ট ফেজে যে 92 নম্বর সংশোধনটা হয়েছিল, ওটার সঙ্গে এই 92 সালটা গুলিয়ে ফেলো না। এখানে আর একটা টুকরো ইনফরমেশন, যেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কত নম্বর পার্টে আছে। এখানে দেখতে পাচ্ছ 17 নম্বর পার্ট। কত নম্বর ধারা? 343 থেকে 351। আর্টিকেল নিয়ে এর পরে আলাদা যখন ক্লাস আসবে সেখানে আরো ডিটেলসে আলোচনা করবো এগুলো। আর পরের ক্লাসে আমরা পার্ট নিয়ে আলোচনা করব, সেখানে এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। সংবিধানের 8ম তফসিলে কোন ভাষা অন্তর্ভুক্ত নয়? অনেকেই এর উত্তর জানো যে সঠিক উত্তর হবে ইংরাজি। অনেকের কাছে আবার অবাক লাগতে পারে যে ইংরাজি ভাষাটা আমাদের সংবিধানের তফসিলে কিভাবে নেই। মজার ব্যাপার হলো সত্যি যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে, ওর মধ্যে কিন্তু ইংরাজিটা ইনক্লুড নেই, এটা মনে রাখবে। সাংবিধানিক সুরক্ষা দিতে ভূমি সংস্কার আইন, ইংরাজিটা কি হবে? ল্যান্ড রিফর্ম। এখানে দেখতে পাচ্ছ এই এল মানে হচ্ছে ল্যান্ড রিফর্ম। পরবর্তীকালে যে 4টে অ্যাড করা হয়েছে তার মধ্যে সবার প্রথমে ছিল ল্যান্ড রিফর্মটা।
তাহলে কত নম্বর শিডিউল হচ্ছে? এটা 5, এটা 2, 7 গেল 8, আর এটা হচ্ছে 9। সঠিক উত্তর হবে অপশন বি, 9th শিডিউল। কত সাল এটা? 1951। কত নম্বর অ্যামেন্ডমেন্ট বা সংশোধন? এটা হচ্ছে ফার্স্ট। কোন সরকারের আমলে হয়েছে? এটাও পড়তে পারে। 1951 মানে সবাই জানো যে জওহরলাল নেহেরু হবে। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, দ্য 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাবাউট। তো 10 নম্বর তফসিল কি ছিল? এখান থেকে দেখো, ডি মানে ডিফেকশন। সঠিক উত্তর হবে অপশন এ, অ্যান্টি ডিফেকশন। ভারতীয় সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন? সেম প্রশ্ন, আগেরটাই একটু ঘুরিয়ে লিখেছে। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 10th শিডিউল। কত নম্বর সংশোধন? 52তম। এই ক্লাসের প্রথমেই বলা হয়েছে এটা। আর কত সালে? 1985 সাল। এখানে কিছু ইনফরমেশন তোমাদের জেনে রাখা দরকার, যে দলত্যাগ বিরোধী আইনটা কি আর কেন লাগু হয়েছিল। 1985 মানে তখন পিএম কে ছিল বলতো? রাজীব গান্ধী। তো সেই সময় কি দেখা যাচ্ছিল, যে কোনো রাজ্যের ধরো এমপি যে কোনো কারণে এক দল থেকে অন্য দলে চলে যেতে লাগলো। তাহলে কোনো পার্লামেন্টের মেম্বার সে যদি এক দল থেকে অন্য দলে চলে যায়, এর ফলে কি হবে? যে দল আছে সেই দলের উপরে এফেক্ট পড়বে। তো সেই কারণে এই বিরোধী আইনটা আনা হলো, যাতে করে কোনো এমপি যদি তার দল চেঞ্জ করে, তার এমপির পাওয়ারটা শেষ হয়ে যাবে, অর্থাৎ তাকে সাসপেন্ড করা হবে। তাহলে বুঝতে পারছো, তোমাদের এলাকার কোনো এমপি যদি হঠাৎ করে তার দল চেঞ্জ করে, তো অ্যাকর্ডিং টু এই দলত্যাগ বিরোধী আইন সে তার এমপি পদটা হারিয়ে ফেলবে। তো এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বর্তমানে বিভিন্ন স্টেটে কি হচ্ছে, অনেকগুলো এমপি এক দল থেকে অন্য দলে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, তাদের এমপি পদটা তো শেষ হচ্ছে না। তো এর কারণটা কি? তো এর কারণ একদম সিম্পল। এই অ্যান্টি ডিফেকশন ল এর একটা কন্ডিশন আছে। মনে করো তোমার পার্টিতে 30 জন মেম্বার আছে, এরপর এই 30 জন মেম্বারের মধ্যে যদি 20 জন অন্য জায়গায় চলে যায় বা অন্য দলে যোগদান করে, 20 জন মানে কত হচ্ছে? 2/3। তাহলে 2/3 অংশ যদি অন্য পার্টিতে জয়েন করে, তাহলে সেই ক্ষেত্রে এই দলত্যাগ বিরোধী আইন কার্যকরী হবে না। তাহলে এর মানে বুঝতে পারছো, কোনো সরকারকে ডমিনেট করতে হলে তোমায় কি করতে হবে? ওই সরকারের যে মেম্বার আছে তার 2/3 অংশকে তোমার নিজের দিকে করে নিতে হবে। যদি এটা কোনো কারণে পসিবল হয়, তাহলে সেই যে সরকার আছে সেটা ভেঙে যাবে। এটাই হচ্ছে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল। কত নম্বর শিডিউল? 10 নম্বর। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতি রাজ গঠনের কথা বলা হয়েছে? পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি এগুলো মনে রাখা সোজা। এটা হচ্ছে 11 নম্বর আর এটা হচ্ছে 12 নম্বর। সঠিক উত্তর কত হবে? অপশন বি, 11। কত সাল? 1992। আর কততম সংশোধন? 73। সংবিধানের দ্বাদশ তফসিল অর্থাৎ 12 নম্বর শিডিউলটা কি হবে? একটু আগেই দেখলে 11 নম্বর ছিল পঞ্চায়েতি রাজ, 12 নম্বরে কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। নেক্সট দেখো, নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি বলেছিলাম, তোমরা কাউন্ট করে নেবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 8টা মানে এটা 8 শিডিউলই হবে, এটা ঠিক আছে। সেকেন্ড কি বলেছিলাম? প্রথমে কি ছিল? নাম। দ্বিতীয়তে ম থেকে ছিল মাইনে বা স্যালারি। রিকল করার চেষ্টা করো। তাহলে সেকেন্ড শিডিউলে হবে মাইনে, কিন্তু এখানে কি দিয়েছে? ওথ। ওথ মানে শপথ। শপথ ছিল 3 নম্বর শিডিউল। তো এটা হবে সঠিক উত্তর, কারণ এটা ভুল আছে। পরেগুলো দেখে নিতে পারো। ডিফেকশন 10 নম্বর আর রাজ্যসভা এটা হবে 4 নম্বর। এটাও মনে রাখবে কি, 4-4 র থেকে মনে রাখবে এটা রাজ্যসভার মেম্বারদের সিট নিয়ে বলা হয়েছে। পরের প্রশ্ন, যদি ভারতে একটি নতুন রাজ্য তৈরি হয়, তাহলে সংবিধানের নিম্নলিখিত তফসিলের মধ্যে কোনটি সংশোধন বা অ্যামেন্ডমেন্ট করতে হবে? ক্লাসটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, একটু বুদ্ধি কাজে লাগিয়ে বলো তো যে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা কি হবে। যারা ধরে নিতে পেরেছো তারা কমেন্ট সেকশনে জানাবে সঠিক উত্তরটা কত হবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানে এন্ড আপ করলাম। নেক্সট ক্লাসে আমরা সংবিধানের পার্ট নিয়ে আলোচনা করব। এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাবে।